মা, এটা কিন্তু একদম ঠিক নয়। আমি সারাদিন কাজ করব, রান্না বান্না করব, সংসার দেখব, আর আপনার মেয়ে সারাদিন ঘরে বসে থাকবে, সেটা কিন্তু হবে না। ওকেও আমার সঙ্গে ঘরের কাজ করতে হবে, আপনি ওকে বলে দিন। সত্যিই তো, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলবো। তুমি একা একা সারাদিন কেন রান্না বান্না করবে, কাজ করবে? ওকেও এখন ধীরে ধীরে কাজকর্ম শিখতে হবে, কারণ কিছুদিন পরেই আমি আমার মেয়ের বিয়ে দেব। কমলা দেবীর মুখে এমন কথা শুনে টিনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই কমলা দেবী তার মেয়ে পিঙ্কিকে সেখানে ডেকে পাঠায়। আর পিঙ্কিকে যখন বাড়ির কাজ করার কথা বলা হয়, তখন পিঙ্কি কিছুতেই তার মায়ের কথা শুনতে চায় না, কারণ পিঙ্কি ভীষণ পরিমাণে অলস ছিল। সে সারাদিন শুধু আরাম করে, আর বৌদি খাবার রান্না করে দিলে সেই খাবার খায়। সে ঘুরে বেড়াতে পছন্দ করে, আর বাড়ির কাজকর্ম করার বেলায় তার গায়ে যেন জ্বর আসে। মা, বৌদি, কিছুদিন পর বিয়ে হলে আমি তো এই বাড়ি ছেড়ে চলেই যাব। তখন তোমরা তোমাদের মতো সংসার করবে। এখন কেন তোমরা আমাকে বিরক্ত করছো? আমার বাড়ির কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়া সংসার করা, রান্না বান্না করা, জামা কাপড় কাচা, বাসন মাজা, এগুলো তো বাড়ির বৌদির কাজ। তাহলে আমাকে কেন বলছো তোমরা? না পিঙ্কি, তুমি এরকম বললে আমি কিন্তু শুনবো না। তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। আর শোনো, আজকে সকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে তোমাদের জন্য রান্না করেছি তো, তাই রাত্রিবেলা আমি রান্না করতে পারবো না। রাত্রিবেলা তোমাকেই রান্না করতে হবে। বৌদির মুখে এমন কথা শুনি পিঙ্কি ভীষণ পরিমাণে রেগে যায়। আর কমলা দেবী যখন টিনার সঙ্গে পিঙ্কিকে একই কথা বলে, তখন পিঙ্কির কিছু করার থাকে না। আর এভাবেই ঠিক করা হয় পিঙ্কি সবাইকে রাত্রিবেলার খাবার রান্না করে খাওয়াবে। তাই সন্ধ্যা হতে না হতেই পিঙ্কি রান্নাঘরে চলে যায় আর রান্না বান্না করতে শুরু করে দেয়। কিন্তু সে প্রচন্ড পরিমাণে বদমাইশ সবাই পিঙ্কি তার বৌদিকে বিরক্ত করার কথা ভাবে। তুমি আজকে আমাকে দিয়ে রান্না করালে তো, এর শাস্তি আমি তোমাকে দেবই। আমি রান্না করতে গিয়ে এতগুলো বাসনপত্র নোংরা করব যে তুমি রাত্রিবেলা বাসন মাজতে মাজতে পাগল হয়ে যাবে। যেখানে একটা করে ব্যবহার করা হয়, আমি সেখানে আজকে 10টা করে ব্যবহার করব। আর বেশি বেশি করে বাসন ব্যবহার করে বেসিনের মধ্যে ভর্তি করে ফেলে রাখবো। দেখি আজকে বৌদি কি করে। এই বলে পিঙ্কি রান্নার কাজে অনেক বেশি বেশি করে বাসনপত্র ব্যবহার করে এবং বেসিনের মধ্যে সমস্ত বাসন ফেলে রেখে দেয়। রাত্রিবেলা সে সবাইকে খাবার পরিবেশন করে খাইয়ে দেয়। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে টিনা রান্নাঘরে বাসন মাজার জন্য গিয়ে দেখে যে বেসিন ভর্তি পাহাড় সমান বাসন পড়ে আছে। আর এই দেখে টিনা তার ননদের বদমাইশি বুদ্ধি ধরতে পারে। কিন্তু টিনাও কিছু কম নয়, সে কিছুতেই রাত্রিবেলা বাসন মাজবে না বলে ঠিক করে। তাই সে রান্নাঘর থেকে তখনই সোজা বাইরে বেরিয়ে আসে। কি হলো বৌদি, তুমি রান্নাঘরে গিয়ে আবার চলে এলে যে? যাও, বাসনগুলো মেজে নাও। তোমার কথা মতো আমি কিন্তু রাত্রিবেলা রান্না করে দিয়েছি। এবার আমি আর কিছু করতে পারবো না। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে পিঙ্কি। আমি তোমাকে বলেছিলাম রাত্রিবেলার খাবার রান্না করতে, আর রাত্রিবেলার খাবার রান্না করা মানে যে বাসনপত্রগুলো বেরোবে সেই বাসনপত্রগুলো তোমাকেই মাজতে হবে। হ্যাঁ পিঙ্কি, বৌমা একদম ঠিকই বলছে। তুই যখন রান্না বান্না করেছিস, তাহলে বাসনগুলো তুই ধুয়ে রাখিসনি কেন? এখন বাসনগুলো তোর বৌদি মাজতে যাবে কেন? যা, বাসনপত্রগুলো ভালো করে মেজে নে। যখন কোনো একটা কাজ করছিস, তাহলে সম্পূর্ণভাবে সেই কাজটা করবি। মায়ের কথা শুনে পিঙ্কির মাথায় একেবারে হাত পড়ে যায়, কারণ সে ভেবেছিল তার বৌদিকে দিয়ে আজকে বেশি বেশি করে বাসন মাজাবে, কিন্তু উল্টে তাকে এখন রাত্রিবেলার বাসন মাজতে হবে। পিঙ্কির কাছে কোনো উপায় না থাকায় সে মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর মাথা চুলকাতে চুলকাতে বাসন মাজতে শুরু করে। আমি যদি আগে জানতাম এই কাণ্ড ঘটবে, তাহলে আমি এতগুলো বাসনপত্র কিছুতেই নোংরা করতাম না। বৌদি আর মা ইচ্ছা করে আমাকে শাস্তি দিচ্ছে। প্রথমে রাত্রিবেলা আমাকে দিয়ে রান্না করালো, তারপর আমাকে দিয়ে এখন বাসন পরিষ্কার করাচ্ছে। আমার মনে হয় ওরা আমাকে এই বাড়িতে কাজের মাসি বানিয়েই ছাড়বে। এই বলে পিঙ্কি 1 ঘন্টা ধরে বাসন পরিষ্কার করে। আর সে নিজের বৌদিকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করে সাবান মেশানো জল রান্নাঘরে ছড়িয়ে রেখে দেয়, কারণ তাকে অনেক অনেক বাসন মাজতে হয়েছে বলে সে তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। তাই সে মনে মনে তার বৌদিকে শায়েস্তা করতে চায়। আমাকে দিয়ে রাত্রিবেলা বাসন মাজানো, তোমাকে মজা দেখাচ্ছি। কালকে সকালবেলা যখন তুমি রান্নাঘরে চা করতে আসবে, তখন তুমি এই সাবান জলে পা পিছলে পড়ে যাবে, আর জীবনেও আমাকে রাত্রিবেলা বাসন মাজতে বলবে না। হ্যাঁ। এই বলে পিঙ্কি সাবান জল রান্নাঘরের মধ্যে ফেলে রেখে দেয় আর সে রাত্রিবেলা ঘুমাতে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে টিনার বদলে তার শাশুড়ি মা কমলা দেবী রান্নাঘরে চা করতে যায়। আর তার পা সাবান জলে পড়লে সঙ্গে সঙ্গে পা পিছলে সে রান্নাঘরের মধ্যে পড়ে যায় আর ব্যথায় আর্তনাদ করে ওঠে।
কমলা দেবীর চিৎকার শুনি সবাই রান্নাঘরে ছুটে আসে। সবাই দেখে যে কমলা দেবী মাটিতে পড়ে চিৎকার করে কাঁদছে। আমার কোমরটা একেবারে ভেঙে গেল রে। রান্নাঘরে কে এত জল ফেলে রেখেছিল? নিশ্চয়ই আমার মেয়ের কাজ। জীবনে এখনো পর্যন্ত তুই কাজ শিখতে পারলি না, তাই তো? কালকে রাত্রিবেলা তুই বাসন মেজেছিস আর বাসন মাজার জল রান্নাঘরে ফেলে রেখেছিস। তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? আমাকে তুলে ঘরে নিয়ে চল। মায়ের এমন অবস্থা দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। অন্যদিকে টিনা মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে ভালো করেই বুঝতে পারে তার ননদ তাকে শাস্তি দেওয়ার জন্যই এরকম সাবান জল রান্নাঘরে ফেলে রেখেছিল। কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে যায়। তাই সবাই মিলে কমলা দেবীকে ঘরে নিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে কমলা দেবীর চিকিৎসা করে চলে যায়। বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে রান্নাঘরে জল ফেলে রাখিনি। তুমি তো ভালো করেই জানো আমি বাসন মাজতে পারি না, তাই হয়তো অত বেশি বাসন মাজতে গিয়ে ভুল করে রান্নাঘরে জল পড়ে গেছে। আমি আজকে থেকে আর বাসন মাজবো না মা। না, বিয়ের আগে বাসন মাজতে গিয়ে এরকম ভুল হবে কেন? তাই আজকে থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা তুই বাসন মাজবি। বৌমা, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি রাত্রিবেলা করে আর কোনোদিনও বাসন মাজবে না। তোমার ননদ রাতে সব বাসন মাজবে, কারণ এরকম কাণ্ড যদি ও শ্বশুর বাড়িতে গিয়ে ঘটায় তাহলে মুশকিল হয়ে যাবে। বুঝেছিস পিঙ্কি? এখন থেকে বাসন মাজা ভালো করে শিখে নে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। শুনছো পিঙ্কি, তাহলে কিন্তু আজকে রাত্রিবেলা থেকে তুমি সব বাসন পরিষ্কার করবে, কারণ আমার শাশুড়ি মায়ের কথা আমি তো ফেলতে পারবো না। বলো। হয়ে গেল, নিজের বৌদিকে শাস্তি দিতে গিয়ে এখন আমার গলায় কাটা হয়ে গেল। এই রাত্রিবেলার বাসন মাজা আমার আর ভালো লাগে না। রাত্রিবেলা খেয়ে কি সুন্দর এসি চালিয়ে ঘুমাতাম, আমাকে খাওয়া দাওয়া করার পর বাসন মাজতে হবে। এভাবেই দেখতে দেখতে সারাদিন পেরিয়ে যায়। আর রাত্রিবেলা যখন রান্না বান্নার কথা হয় তখন টিনার মন খুবই আনন্দিত থাকে, কারণ আজ থেকে তার ননদের ম্যানিকিওর করা হাত দুটো বাসন মেজে নষ্ট হবে। মা, আজকে আমি ভেবেছি সবার জন্য মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি আর তার সাথে কাতলা মাছের কালিয়া রান্না করব, কারণ অনেকদিন রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া হয় না। আর আজকে যেহেতু শুক্রবার, কালকে সবার অফিস ছুটি, তাই আজকে রাত্রিবেলা একটু ভারী খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। আমারও একটু কয়েকদিন ধরে ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, কারণ পড়ে গিয়ে আমি কোমরে খুব ব্যথা পেয়েছি। খাবার দাবার খেলে মনটা একটু ভালো হবে। না বৌদি, আমার মোটেই এত কিছু খাবার খেতে ইচ্ছে করছে না। আমার রাত্রিবেলা আজকে রুটি আর আলুর তরকারি খেতে ইচ্ছে করছে, তাই তুমি সবার জন্য রুটি আর আলুর তরকারি রান্না করো। বেশি বাড়াবাড়ি কিছু রান্না করতে যেও না। সে কি কথা? আমি তোর মুখে জীবনে শুনিনি যে তুই রুটি আর আলুর তরকারি খেতে ভালোবাসিস। তোর শরীর ঠিক আছে তো? আজকে হঠাৎ করে রুটি আর আলুর তরকারি খাবি বলছিস কেন? প্রত্যেকদিন তোর বৌদিকে রাত্রিবেলা করে এই রান্না করো সেই রান্না করো বলিস, আর আজকে সোজা রুটি আর তরকারি? হ্যাঁ, স্বাভাবিক তোমাদের মনে আমার জন্য মায়া দয়া নাই থাকতে পারে, কিন্তু আমার নিজের হাতের জন্য আর নখের জন্য বড্ড মায়া আছে। আমি তোমাদের জন্য এক গাদা গুচ্ছ বাসন রাতে মাজতে পারবো না, আর আমার হাতও নষ্ট করতে পারবো না। তাই যত পারবে রাত্রিবেলা করে কম খাওয়া দাওয়া করবে, যাতে আমাকে কম বাসন মাজতে হয়। পিঙ্কির মুখে এমন কথা শুনি কমলা দেবী বুঝতে পারে যে তাকে যেহেতু বাসনপত্র পরিষ্কার করতে হবে, তাই সে এরকম ব্যবহার করছে। কিন্তু কমলা দেবীও কম নয়, কারণ সে তার মেয়েকে বাসন মাজা শিখিয়েই ছাড়বে। তাই সে টিনাকে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি রান্না করতেই বলে। আর শাশুড়ি মায়ের নির্দেশ পেয়ে বৌমা একেবারে হাতির 5 পা দেখে। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না। আপনি যা যা বলেছেন, মানে আমি যা যা ভেবেছি সেই রান্নাগুলোই করব। আর এসব রুটি তরকারি রোগী মানুষেরা খায়, আমরা কি রোগী নাকি? আজকে না হয় আমার ননদকে একটু বেশি বাসন মাজতে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, ও ঠিক পারবে। আর হ্যাঁ, কালকে যতই রান্নাঘরে ও জল ছড়িয়ে রাখুক না কেন, বাসনগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার করেছিল। এই বলে টিনা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আর আজকে টিনা ইচ্ছা করে বেশি বেশি করে বাসন ব্যবহার করে আর বেসিনের মধ্যে বাসনপত্র জমাতে শুরু করে। রাত্রিবেলা তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে পিঙ্কি বাসন মাজতে গিয়ে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু আজকে তার পালানোর পথ থাকে না। আমি এবার বাসন মাজার ধর্মঘট ডাকবো, কারণ আমি প্রত্যেকদিন এরকম অসভ্যতামি অত্যাচার সহ্য করতে পারবো না। আমার বৌদি আর আমার মা আমার উপর অত্যাচার করছে, এদেরকে মজা দেখাতেই হবে। এই বলে পিঙ্কি দেখে যে তার দাদা আকাশ রান্নাঘরের বাইরে ঘোরাঘুরি করছে। আর তখনই পিঙ্কি তার দাদাকে রান্নাঘরে ডাকে। আকাশ রান্নাঘরে এসে দেখে যে তার বোন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। আর এই দেখে আকাশ বুঝতে পারে যে বোনকে বাসন মাজতে হবে বলে বোনের মন খারাপ।
দাদা, তোর বউ প্রত্যেকদিন রাত্রিবেলা আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে। আমি কিন্তু এবার রান্নাঘরে বাসন মাজার ধর্মঘটে বসে পড়বো। আর বাসন মাজতে পারছি না আমি, আমার খুব হাত ব্যথা করছে। তুই আমার হয়ে এই বাসনগুলো মেজে দিবি দাদা? হ্যাঁ বোন, তুই একদম চিন্তা করিস না। আর আমি জানি তোর প্রত্যেকদিন রাত্রেবেলা বাসন পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে, তাই তুই ঘরে গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়, আর আমি এইসব বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে দেবো। আকাশের এমন কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয়। আর এভাবেই পিঙ্কি তার দাদার ঘাড়ে বাসন মাজার দায়িত্ব দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আকাশ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে বাসন মাজে। তার সমস্ত বাসন পরিষ্কার করা হয়ে গেলে রাত্রিবেলা যখন আকাশ ঘুমাতে যায়, তখন সে দেখে যে তার হাতে ছাল বাকলা উঠে গেছে, অর্থাৎ তার হাতে স্কিনে সমস্যা দেখা দিয়েছে। কারণ আকাশের সাবান কিংবা ডিটারজেন্টে অ্যালার্জি আছে। আর ধীরে ধীরে আকাশের তালুতে ঘায়ের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে সবসময় আকাশের হাতে যন্ত্রণা করে। আর আকাশের হাতের এরকম অবস্থা দেখে টিনা খুবই ভয় পেয়ে যায়। এ কি আকাশ, তোমার 2 হাতে এরকম ঘা হলো কি করে? তোমার তো সাবানে অ্যালার্জি আছে, তুমি তবুও হাতে সাবান ইউজ করেছো। কতবার তোমাকে বলেছি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে, কিন্তু তবুও তুমি আমার কথা শুনবে না। এবার কি হবে বলো তো? আরে কিচ্ছু হবে না, আমি ওষুধ খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। আর তুমি চুপ করো, তোমাকে এত চিন্তা করতে হবে না। এই বলে আকাশ ওষুধ খেয়ে নেয়, কিন্তু তবুও তার হাতের ঘা কিছুতেই ঠিক হতে চায় না। আর আকাশের হাতের এরকম অবস্থা দেখে টিনা নিজেকে ঠিক রাখতে পারে না। সে তখনই তার শাশুড়ি মা এবং ননদকে ডেকে পাঠায় আর আকাশকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। আরে তোমরা এত চিন্তা করছো কেন? এই অ্যালার্জি বাসনের অ্যালার্জি, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাতে লাগবে না। তোমরা যাও যাও, যে যে নিজের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর বোন, যা শুয়ে পড়। আর মা, আমি তোমাকে একটা কথা বলছি, কালকে রাত্রেবেলা বোনকে দিয়ে আর বাসন মাজাবে না বলে দিলাম। দাদা তুই চুপ কর, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে তোর সাবানে অ্যালার্জি আছে। আর না পেরে তোকেই বাসন মাজার কথা বলেছিলাম, কিন্তু তুই একবারও আমাকে মনে করিয়ে দিসনি যে তোর সাবানে অ্যালার্জি। আর তুই নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাসন পরিষ্কার করেছিস। আমার খুব ভুল হয়ে গেছে দাদা, আজকে আমার জন্য তোর হাতের এই অবস্থা। তুই আমাকে ক্ষমা করে দে, আমি প্রত্যেকদিন রাত্রিবেলা বাসন মাজবো। তুই দাদা হয়ে যদি আমার জন্য এত কিছু করতে পারিস, তাহলে আমি বাড়ির সকলের জন্য একটু বাসন মাজতে পারবো না? তুই আমার ছেলেকে দিয়ে বাসন মাজিয়েছিস? তোর যদি এতই অসুবিধা হচ্ছিল, তাহলে তুই আমাকে কিংবা তোর বৌদিকে কথাটা বলতে পারতিস। আমরা তো তোর সঙ্গে একটু মজা করছিলাম। আমি আর মা ঠিক করেছিলাম যে কালকে থেকে তোমাকে আর বাসন মাজতে দেব না। কালকে আমি সব বাসন মাজবো, কিন্তু তুমি আর ধৈর্য ধরতে পারলে না। আজকে তোমার জন্য তোমার দাদার এই অবস্থা হলো। ছি পিঙ্কি, তোমার থেকে আমি এরকম আশা করিনি। এই বলে টিনা তখনই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। আর ডাক্তারবাবু আকাশের হাতে চিকিৎসা করে এবং তার হাতে লাগানোর জন্য মলম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে পিঙ্কিকে কোনোদিনও আর বাসন মাজতে হয় না। আর সে নিজের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। মদন তার বউ চন্দনা এবং 2 ছেলে মেয়ে বল্টু ও পিঙ্কির সঙ্গে ভেদিয়া নামক গ্রামে বাস করে। তারা খুবই গরিব ছিল। মদন জমিদার বাবুর জমিতে চাষ করত। সে যা টাকা ইনকাম করত তাই দিয়ে তাদের সংসার ঠিক মতো চলতো না। তারা বেশিরভাগ দিন শুকনো রুটি এবং নুন ভাত খেয়ে দিন কাটাতো। মদনের মাথার উপর একটা অনেক বড় বোঝা ছিল। মদনের আর্থিক ইনকাম খুবই কম হওয়ায় চন্দনার বাচ্চা হওয়ার সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার ছিল না। তাই দুবারই বাচ্চা হওয়ার সময় চন্দন জমিদারের কাছে অনেক টাকা ধার করেছিল। তাই দিয়ে চন্দনার হসপিটাল খরচ মিটেছিল। জমিদার বাবু খুবই চালাকি করে মদনকে সুদে টাকা ধার দিয়েছিল। মদন সময় মতো টাকা দিতে পারত না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সুদের টাকা বেড়েই চলেছিল। চন্দনা, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। টেনশনে আমার মাথাটা ফেটে যাচ্ছে। জমিদার বাবু সুদের টাকা দিনের পর দিন বেড়েই চলেছে। এত কম টাকা ইনকাম করি যে তাই দিয়ে আমাদের 4 জনের পেটই ভালোভাবে চলছে না। এরকম ভাবেই চলতে থাকলে জমিদার বাবুর ঋণের টাকা তো আরো বেড়ে যাবে। তুমি এত বেশি চিন্তা করছো কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি বলছি কি, সামনেই তো শীতকাল, আমি উল দিয়ে খুব সুন্দর সোয়েটার বুনতে পারি। আমি কি তাহলে সোয়েটার বোনার কাজ শুরু করব? গ্রামের অনেকেই তো উলের সোয়েটার পরতে পছন্দ করে। যদি কেউ আমাকে সোয়েটার বানানোর অর্ডার দেয়, তাহলে ঘর চালানোর মতো টাকা তো আমি পেয়েই যাব। তুমি তাহলে যা টাকা উপার্জন করবে সেটা সবটাই আমরা জমিদার বাবুকে দিতে পারবো। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না, দেখো কি হয়। এরকম যদি হয় তো তাহলে খুবই ভালো হয়। চন্দনা তার কাছে সঞ্চিত অল্প কিছু টাকা দিয়ে উল কিনে নিয়ে আসে। সে উল দিয়ে সোয়েটার বুনতে শুরু করে।
আশেপাশের কয়েকটা মহিলা তাকে সোয়েটার বুনতে দেখে তার কাছে এসে বাচ্চাদের জন্য সোয়েটার বানানোর অর্ডার দেয়। চন্দনা খুবই খুশি হয়ে সোয়েটারগুলো বুনতে শুরু করে। কিছুদিন পর, এই চন্দনা, আমার ছেলে মেয়ের জন্য যে সোয়েটারগুলো বুনতে দিয়েছিলাম ওগুলো হয়েছে? হ্যাঁ দিদি, হয়ে গেছে। আমি তোমার কাছেই যাব ভাবছিলাম। এই যে তোমার ছেলে আর মেয়ের দুটো সোয়েটার, পছন্দ হয়েছে কিনা একবার দেখে নাও। বাহ, সোয়েটারগুলো তো খুব সুন্দর হয়েছে রে। তুই এত ভালো সোয়েটার বানাতে পারবি আমি তো ভাবতেও পারিনি। আচ্ছা এবার বল, এই সোয়েটার দুটোর জন্য কত টাকা দিতে হবে? কেন দিদি, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম এক একটা সোয়েটার 150 টাকা করে, টোটাল 300 টাকা হয়েছে। হ্যাঁ, তুই বলেছিলি তাতে কি হয়েছে? তুই বললেই তো হবে না। এই সামান্য দুটো বাচ্চাদের ছোট ছোট সোয়েটার তুই 150 টাকা করে কিভাবে চাইছিস? 150 টাকা দিয়ে তো বাজার থেকে রেডিমেড সোয়েটার পেয়ে যেতাম। তাহলে আর তোর কাছে সোয়েটার বানাতে দিলাম কেন বল? না দিদি, 150 টাকা দিয়ে তুমি উলের সোয়েটার পাবে না। তুই আর বেশি কথা বলিস না তো। বাড়ি বসে বসে টাকা ইনকাম করছিস, এভাবে গ্রামের মানুষজনকে লুটিস না, ঠিক আছে? এই নে, দুটো সোয়েটারের আমি 50 টাকা করে 100 টাকা দিলাম, ধর। না দিদি, মাত্র 100 টাকা দিলে কি করে হবে? এখন উলের দাম অনেক বেড়ে গেছে। উল কিনতে গিয়েই তো আমার অনেক টাকা চলে যাচ্ছে। তুমি তো উলের টাকাটাও আমাকে দিচ্ছ না। আর তাছাড়া সোয়েটারগুলো করতে অনেক সময় লাগে। আমি অনেক পরিশ্রম করে এগুলো করেছি। আমার পারিশ্রমিকের টাকাটা দাও। এরকম করলে আমার সংসার কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, আর নাকে কান্না কাঁদিস না। এই নে ধর, আমি তোকে 70 টাকা করে দুটো সোয়েটার 140 টাকা দিলাম। এর চেয়ে বেশি আমি একটা টাকাও দিতে পারবো না। এই বলে বুলটি 140 টাকা চন্দনার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। চন্দনার সঙ্গে ঠিক এরকমই হতো। গ্রামের মহিলারা তাকে দিয়ে সোয়েটার তৈরি করাতো ঠিকই, কিন্তু তাকে তার পারিশ্রমিকের টাকা খুবই কম দিত। চন্দনা বাধ্য হয়ে কম দামে সকলকে সোয়েটার তৈরি করে দিত। এরকম ভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মদন বাইরে থেকে বাড়ি ফিরে এসে বলে, চন্দনা, তুমি সোয়েটার বোনা বন্ধ করো, তোমাকে আর সোয়েটার বোনার কাজ করতে হবে না। এ বাবা, কিন্তু কেন? কি হয়েছে সেটা তো বলো। আমি বলেছিলাম না, আমার এক বন্ধু বিপ্লব শহরে থাকে, ফ্যাক্টরিতে কাজ করে। ও আমাকে আজকেই ফোন করেছে। ও বলল ওই ফ্যাক্টরিতে আমার জন্য নাকি কাজ আছে, মাসে 10,000 টাকা বেতন দেবে। 10,000 টাকা দিয়ে আমাদের সংসার তো খুব ভালো মতোই চলে যাবে, আর মাসে মাসে জমিদার বাবুকে টাকা পাঠাবো। মদনের কথা শুনে চন্দনা খুবই খুশি হয়। তুমি সত্যি বলছো? কিন্তু মদন, আমি যে গ্রামের অনেকের কাছ থেকে সোয়েটার বোনার অর্ডার নিয়েছি আর অ্যাডভান্স টাকাও নিয়েছি, এই সোয়েটারগুলো তো বোনা বাকি আছে। এগুলো না দিয়ে আমরা কিভাবে যাব? আরে তুমি চিন্তা করছো কেন? এগুলো নিয়ে চলো সব। শহরে গিয়ে তুমি বাকি সোয়েটারগুলোও বুনে দেবে। ওখানে আমাদের গ্রামের আরো অনেকেই থাকে, তারা যদি কখনো গ্রামে আসে তাদের হাতে দিয়ে তুমি সোয়েটারগুলো পাঠিয়ে দেবে, কিংবা সময় করে আমি এসেও সোয়েটারগুলো দিয়ে যাব। এত ভালো একটা কাজ পেয়েছি, আমি হাতছাড়া করতে চাই না। তুমি তো জানো গ্রামে একদিন কাজ পেলে 2 দিন বসে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে সময় দাও, আমি এখনই সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। বল্টু আর পিঙ্কি বাইরে খেলা করছে, তুমি ওদেরকে ডেকে আনো তাড়াতাড়ি। এভাবেই মদন মনে অনেক আশা নিয়ে তার বউ এবং বাচ্চাদের গ্রাম থেকে শহরে নিয়ে চলে যায়। মদনের বন্ধু বিপ্লব, সেও তার বউ এবং পরিবারকে নিয়ে শহরে থেকেই ফ্যাক্টরিতে কাজ করত। বিপ্লব মদন ও তার পরিবারের থাকার জন্য একটা ভাড়া ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। ঘরটা খুবই ভাঙাচোরা একটি 1 কামরা রুম ছিল। শহরে ঘর ভাড়া অনেক বেশি মদন, বুঝলি ভাই? এই ঘরের ভাড়া 2,500 টাকা। এর চেয়ে কমে কিন্তু তুই এখানে ঘর পাবি না। এখানে থেকেই সবকিছু ম্যানেজ করতে হবে। ওরে বাবা, 2,500 টাকা ঘর ভাড়া? তাহলে তো মাসে 7,000 টাকা বাঁচবে। এর মধ্যে সংসার খরচ, জমিদারের ঋণের টাকা সবকিছুই দিতে হবে। ঠিক আছে ভাই, আমাকে এই কাজে লাগানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। এভাবে মদন ও তার পরিবার বিপ্লবকে ধন্যবাদ জানায়। মদন পরের দিন থেকে ফ্যাক্টরির কাজে লেগে পড়ে। চন্দনাও গ্রাম থেকে যে সোয়েটারের অর্ডারগুলো নিয়ে এসেছিল সেই সোয়েটারগুলো বুনতে শুরু করে। শীতকালের সময় ছিল, চন্দনা বেশিরভাগ সময় ঘরের বাইরে রৌদ্রের তাপে বসে সোয়েটার বুনত। চন্দনা যেই ঘরে থাকতো তার ঠিক পাশের ঘরেই বিপ্লব তার বউ ও পরিবারকে নিয়ে বাস করত। একদিন বিপ্লবের বউ অপূর্ণা চন্দনার কাছে আসে। চন্দনা, তুমি তো দেখছি বেশ ভালোই সোয়েটার বুনতে পারো। এই সোয়েটারগুলো বুনে তোমার তো বেশ ভালোই লাভ হয় মনে হচ্ছে। না গো দিদি, সেরকম লাভ হয় না। গ্রামের কেউ তো সেরকম টাকা দিতেই চায় না। সবাই 60 টাকা 70 টাকা করে দেয়। অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলাম তো, তাই জন্য এগুলো আর ছাড়তে পারছি না জানো। এই সোয়েটারগুলো বোনা হয়ে গেলে আমি চিন্তামুক্ত হব। তারা কথা বলছিল,
তখনই সেখানে মোনালি নামে একজন মহিলা আসে। আচ্ছা, এখানে চন্দনা নামে কেউ আছে? এই তো, আমার নাম চন্দনা। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম মোনালি। তুমি ভেদিয়া গ্রাম থেকে এসেছো তো? ওই গ্রামে আমার এক দূর সম্পর্কের দিদি পিয়ালি থাকে। পিয়ালি তোমার কথা আমাকে বলেছে। তুমি নাকি ছোট বাচ্চাদের জন্য উলের সোয়েটার বোনার কাজ করো। ও হ্যাঁ হ্যাঁ, পিয়ালির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওর জন্য আমি অনেক সোয়েটার বুনেছি। এই তো এখনো আমি ওরই সোয়েটার বুনছি। বলুন আপনার কি কাজ? হ্যাঁ, আসলে আমিও একটা ছোট বাচ্চার সোয়েটারের অর্ডার দিতে এসেছি। আমার ননদের মেয়ে হয়েছে তো। ছোট বাচ্চাদের জন্য উলের সোয়েটার জানো তো কত উপকারী। উলের সোয়েটার খুবই গরম হয়। তুমি তাহলে আমার ননদের মেয়ের জন্য কয়েকটা সোয়েটার বানিয়ে দাও। ঠিক আছে, আপনি কি উল কিনে দেবেন নাকি আমি আমার পছন্দ মতো উল কিনে নেব? আর আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি। কত দিতে হবে বলো না তুমি। আর এসব উল কেনার সময় আমার হাতে নেই গো। তুমি তোমার পছন্দ মতো উল কিনে সোয়েটার তৈরি করো। শুধু উলের কোয়ালিটি যেন ভালো হয়। ছোট বাচ্চা পরবে তো, যেন নরম কোমল প্রকৃতির হয়, তাহলেই হবে। এই নাও, তোমাকে আমি অ্যাডভান্স 500 টাকা দিলাম। মোনালি এই বলে চন্দনাকে 500 টাকা দেয়। 500 টাকা দেখে চন্দনা খুবই অবাক হয়। সে ভাবতেও পারেনি দুটো সোয়েটার তৈরি করার জন্য কেউ তাকে অ্যাডভান্স 500 টাকা দেবে। সে বুঝতে পারে গ্রামের তুলনায় শহরের মানুষের কাছ থেকে সোয়েটার তৈরি করে বেশি টাকা লাভ করা যেতে পারে। মোনালি নামের মহিলাটি সেখান থেকে চলে গেলে চন্দনা আবার সোয়েটার বুনতে শুরু করে। ঠিক তখনই সেখানে বিপ্লব মদনকে রক্তাক্ত অবস্থায় ধরে বাড়িতে নিয়ে আসে। মদন, কি হয়েছে তোমার? তোমার হাতে কি হয়েছে বলো? তোমার হাতে এত রক্ত কেন? মেশিনের কাজ করতে গিয়ে হাতে চোট লেগে গেছে চন্দনা। আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। চন্দনা মদনের এমন অবস্থা দেখে কান্নাকাটি করতে শুরু করে। তাড়াতাড়ি করে চন্দনা বিপ্লব ও তার বউয়ের সাহায্য নিয়ে মদনকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার মদনের 2 হাত ব্যান্ডেজ করে দেয় এবং তাকে 2 মাসের জন্য বেড রেস্ট করতে বলে। মদন এবং চন্দনা দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। এবার কি হবে চন্দনা? আমি তো শহরে এসেছিলাম এই ভেবে যে শহরে এসে আমি অনেক টাকা ইনকাম করব, আমাদের আর কোনো কষ্ট হবে না, আমাদের ছেলে মেয়েকে আমি ভালো স্কুলে পড়াতে পারবো। কিন্তু আমাদের একই বিপদ হয়ে গেল। আমি তো কাজ করতেই পারবো না, আর আমাদের সংসারটা চলবে কি করে? তুমি বেকার বেকার চিন্তা করো না, আমি আছি তো। আমি শহরে থেকেই সোয়েটার বোনার কাজ করব। আমি কয়েকটা সোয়েটার বোনার কাজও পেয়েছি। আর এখানে গ্রামের থেকে বেশি সোয়েটার বোনার টাকা পাওয়া যায়। সবাই বেশি বেশি টাকা দিচ্ছে জানো। তুমি ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর মোনালি চন্দনার কাছে সোয়েটার নিতে আসে। চন্দনার তৈরি সোয়েটার দেখে মোনালি খুবই খুশি হয়। তুমি তো খুবই সুন্দর সোয়েটার বানিয়েছো চন্দনা। সত্যি এই সোয়েটারগুলো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি বড়দের সোয়েটার তৈরি করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বলো তোমার কটা সোয়েটার লাগবে? তুমি তাহলে আমার জন্য, আমার জায়ের জন্য আর আমার ননদের জন্য টোটাল 3টে সোয়েটার তৈরি করে দেবে। এই নাও, আমি তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। দিদি, তোমার কাছে একটা অনুরোধ ছিল। আসলে মেশিনে কাজ করতে গিয়ে আমার স্বামীর 2 হাতে চোট পেয়েছে। ডাক্তার 2 মাস বেড রেস্ট করতে বলেছে। আমরা অনেক আশা নিয়ে শহরে এসেছিলাম, কিন্তু এখন আমরা অনেক বিপদে পড়েছি। তুমি যদি তোমাদের বাড়ির আশেপাশে সবাইকে বলো কেউ যদি আমার কাছ থেকে সোয়েটার বানাতে আসে তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সবাইকে বলবো। এমনিও তোমার হাতের কাজও এত ভালো যে দেখবে সেই তোমার কাছে ছুটে আসবে। মোনালি এই বলে সেখান থেকে চলে যায়। মোনালি তাদের বাড়ির আশেপাশের অনেককেই চন্দনার ব্যাপারে বলে। মোনালি যেখানে চন্দনার তৈরি সোয়েটার পরে যেত, সবাই তাকে সেই সোয়েটারের ব্যাপারে জিজ্ঞাসা করত। ধীরে ধীরে এভাবেই চন্দনা অনেক বেশি সোয়েটারের অর্ডার পেতে শুরু করে। চন্দনা বেশ অনেক টাকা ইনকামও করতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত সোয়েটার বুনতেই তার সময় কেটে যেত। একদিন হঠাৎ করে বিপ্লবও তার কাজটা হারিয়ে ফেলে। এটা শুনে চন্দনা ও মদনের খুবই খারাপ লাগে। চন্দনা, আমি বলছিলাম কি বিপ্লব কাজটা হারিয়ে ফেলেছে। ওদের সংসারের অবস্থা এখন খুবই খারাপ। তুমি তো একা একা সোয়েটার বোনো, তোমার তো অনেক পরিশ্রম করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত তুমি একটু রেস্ট পাও না। তুমি যদি অপর্ণা বৌদিকে তোমার সঙ্গে কাজে রাখো তাহলে তোমারও খুব সুবিধা হবে, আর বিপ্লবদেরও সংসার চলে যাবে। আরে আমি তো ঠিক এটাই বলতে যাচ্ছিলাম তোমাকে। তুমি আমার মনের কথা বলে দিলে। সত্যি এত কাজের চাপ না আমি একা একা নিতে পারছি না। একজন যদি সাহায্য করার কাউকে পাওয়া যায় তাহলে তো খুবই ভালোই হবে।
হ্যাঁ চন্দনা, আর এখন তো আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। ডাক্তার আমাকে মেশিনে কাজ করতে বারণ করে দিয়েছে, আমি তখন মেশিনে কাজ করতেও পারবো না। তাই ভাবছি তোমার সোয়েটারের অর্ডারগুলো আমি এবার থেকে সাইকেল করে দিয়ে আসবো। চন্দনা অপর্ণার কাছে যায় এবং অপর্ণাকে তার সঙ্গে কাজ করার কথা বললে সে খুবই খুশি হয়। চন্দনা ও অপর্ণা দুজনে মিলে এবার সোয়েটার বোনার কাজ শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে চন্দনার সোয়েটার বোনার এই প্রতিভা শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে। বড় বড় দোকান, শপিং মল থেকেও চন্দনার কাছে সোয়েটারের অর্ডার আসে। চন্দনা তাদের আশেপাশের আরো কিছু মহিলাকে তার আন্ডারে কাজ করার জন্য রাখে। সে একটা বড় দোকান ভাড়া নেয়। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত সে নিজে কাজ করত এবং বাকি মহিলাদেরকে দিয়েও কাজ করাতো। এভাবেই ধীরে ধীরে চন্দনা সোয়েটার তৈরির একটা বড় ফ্যাক্টরি খুলে ফেলে। সত্যি চন্দনা, তোমাকে আমি বউ হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। জমিদার সাহেবের সমস্ত ঋণ শোধ হয়ে গেছে, আমি তো একটা টাকাও দিতে পারিনি, সব টাকা তুমিই দিলে। আমাদের ছেলে মেয়েরাও এখন ভালো স্কুলে পড়ছে। সত্যি তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে যে কি হতো। না মদন, এগুলো সবই তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাকে শহরে না নিয়ে আসতে তাহলে তো আমি এত দূরে এগিয়ে যেতেই পারতাম না। আর বাকিটা তো উপরওয়ালার কৃপা। আর তোমরা ছিলে বলে আমাদের পরিবারটাও জলে ভেসে গেল না, আমাদের সংসারও খুব ভালো মতোই চলে যাচ্ছে। এভাবে চন্দনার সোয়েটার বোনার প্রতিভা শুধু তাদের পরিবারকে নয়, আশেপাশের আরো অনেক পরিবারকে একটা ভালো জীবন উপহার দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে চন্দনা আরো বেশি সাফল্য অর্জন করতে থাকে।